জ্বালানি সংকটের গুঞ্জনে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন। মোটরসাইকেল, প্রাইভেট কার চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পেয়েছেন সীমিত পরিমাণের পেট্রোল, অকটেন। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অনারারি প্রফেসর ডক্টর বদরুল ইমাম। ডক্টর বদরুল ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে তেল নিয়ে হাহাকার আর কতদিন চলবে, নাকি সংকট আরো বাড়বে, কি মনে হয় আপনার? না, সংকট আরো বাড়বে বলে আমি মনে করি না। কারণ এটা অ্যাকচুয়ালি যেটা এখন হয়েছে সেটা কিছুটা প্যানিক বাইং এর ফলে সৃষ্টিটা হয়েছে। এই সংকটটা আর দীর্ঘায়িত হবে না বলে মনে হয়। এবং এতে খুব একটা প্যানিক হওয়ারও কিছু নাই। এটা ধীরে ধীরে আস্তে স্বাভাবিকের দিকে চলে আসবে। আপনার কাছে কি মনে হয় যে মানুষের আতঙ্ক আর কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন কোনো কোনো ব্যবসায়ী? এ ধরনের ধারণা পোষণ করছেন অনেকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এটা ব্যবসায়ীদের একটা চাল সবসময় থাকে, মানুষের আতঙ্কের ক্ষেত্রে কাজে লাগিয়ে তারা এই জিনিসটা করে। কিন্তু এতে যদি তারা রেসপন্ড না পায় তাহলে জিনিসটা আবার স্বাভাবিকের পর্যায়ে ফিরে আসতে পারে। কিন্তু যদি মানুষ আতঙ্কিত হয়, এই সুযোগটাতে ব্যবসায়ীরা তাদের স্বার্থ সিদ্ধি করতে পারে। আমার মনে হয় বিশ্ব প্রেক্ষাপটে তেলের যে অবস্থা সেটা এতটা সংকটজনক না যে বাংলাদেশের সংকটটা ঘনীভূত হবে এই মুহূর্তে। সেক্ষেত্রে এই যে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, বিশেষ করে রাজধানীতে। এত ঘনবসতিপূর্ণ এলাকায় এই রেশনিং পদ্ধতিতে তেল দেওয়াকে আপনি কিভাবে দেখছেন? যদি রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার প্রয়োজন হয়ে থাকে সেটা তো দিতেই হবে, কিন্তু এখানে কথা হলো যে আপনার ওই প্যানিক বাইং যেটা, সেটা যদি বেড়ে যায় তাহলে এই রেশনিংটা আরো বাড়বে। কারণ যাদের প্রয়োজন নাই তারা হয়তো এই যে মজুত করার জন্য তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। এতে করে সংকটটা আরো বাড়বে। সুতরাং এখানে ওই প্যানিক বাইং এর ব্যাপারটা একটা মুখ্য কারণ হিসাবে ধরা যেতে পারে। আমার মনে হয় জনগণকে আশ্বস্ত করা দরকার যে এই পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে না যে তেলের একটা বড় রকমের সংকট হবে। সুতরাং স্বাভাবিক ক্রয় করে গাড়ি যানবাহন চালানোটাই যুক্তিযুক্ত। এখানে মজুত করার কোনো খুব একটা জাস্টিফিকেশন নাই বা প্রয়োজন নাই। জি, আমরা জানি যে ভারতের কাছ থেকে তেল চেয়েছে ঢাকা, এবং চীনও আগ্রহী। তারা জানতে চায় যে বাংলাদেশ কিভাবে এবং কি পরিমাণ জ্বালানি নিতে চায়। সেক্ষেত্রে এরকম উৎস আর কি কি হতে পারে বলে আপনার পরামর্শ, এবং মানুষকে যে সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারছে না, এর মূল কারণ আসলে কি বলে আপনি মনে করেন? দেখুন, সাধারণ মানুষ আশ্বস্ত হয় না না হয় এটা নির্ভর করে আতঙ্কের উপরে। এই ধরনের সংবাদ যখন ছড়িয়ে পড়ে তখন মনে করেন আমার তেল দরকার নাই, কিন্তু আমি ছুটে গিয়ে মজুত করার একটা টেন্ডেন্সি থাকবে আমার, যে আমি আরো একটু তেল নিয়ে রাখি আমার গাড়িতে বা আমার বাসায়, সংকটকালে আমি এটা ব্যবহার করব। সুতরাং এ ধরনের প্যানিক সৃষ্টি করাটা থেকে বিরত থাকাটাই সবচেয়ে উত্তম কাজ হবে। বর্তমানে তেলের যে সংকটটা সেটা এতটা পর্যায়ে যায়নি যে মানে আপনার তেলের একটা বড় আহ, আহ, সংকট দেখা দিবে এবং তেল পাওয়া যাবে না, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে বলে আমি মনে করি না। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে তেল ছাড়াও জ্বালানি সংকটেও কি ভুগতে পারে কিনা বাংলাদেশ? দেখুন, বাংলাদেশ তো নিজস্ব তেল উৎপাদন করে না, বাংলাদেশ গ্যাসের উপর নির্ভরশীল। যেটা সেটাও আগে যতটা গ্যাস ছিল বর্তমানে সে পরিমাণ গ্যাস নাই। আমরা গ্যাসের উপরেও বাইরে থেকেও গ্যাস আনি। সুতরাং বাইরের জ্বালানির উপর যতদিন পর্যন্ত বাংলাদেশ অতিরিক্তভাবে নির্ভরশীল থাকবে, সেখানে একটা ঝুঁকি তো থেকেই যাবে যে বিশ্ববাজারে জ্বালানির দামের উঠানামার উপরে এখানে সংকটটা উঠানামা করবে। তবে আমার মনে হয় এই পর্যায়ে এখন এই রকম সংকট সৃষ্টি হয় নাই যে বাংলাদেশে একটা বড় সংকট আসবে। এই সংকটটা কৃত্রিম সংকট, এবং ব্যবসায়ীরা এই সুযোগটা নেয়। এই সুযোগটার ফলে এখানে তেলের দামটা বৃদ্ধি করার একটা টেন্ডেন্সি থাকে ব্যবসায়ীদের মধ্যে, এবং তার ভোগান্তিটা ভোক্তা পর্যায়ে এসে পড়ে। জি, অর্থাৎ এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। ডক্টর বদরুল ইমাম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।